আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি রেজাউল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তো শিক্ষার্থী, আমি ইলেকট্রিক্যাল টেকনোলজির চতুর্থ পর্ব ডিসি মেশিনের 13তম অধ্যায়, যার নাম হচ্ছে লজ এবং দক্ষতা, নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদেরকে স্বাগতম সকলকে। শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা ডিসি মোটরের লস কি এবং একই সাথে লসের ক্লাসিফিকেশন বলতে পারবে, ডিসি মোটরের পাওয়ার স্টেজ বর্ণনা করতে পারবে, ডিসি মোটরের দক্ষতা সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী, তোমাদের 13তম অধ্যায় ডিসি মেশিন থেকে, যার নাম হচ্ছে লজ এবং দক্ষতা, এই অধ্যায়টি অনেক ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমাদের ম্যাথ কোশ্চেন আসবে। তো ম্যাথ কোশ্চেন ইম্পর্টেন্ট। এই ম্যাথ কোশ্চেন ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে 5টা ম্যাথ আমি তুলে ধরেছি। তো শুরুতেই আমি যেহেতু লস নিয়ে আলোচনা করব, তো ডিসি মোটরের লস কি আলোচনা করা প্রয়োজন। তো শুরুতেই ডিসি মোটরের লস বলতে কি বোঝায়? ডিসি মোটরের ইনপুটে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি সরবরাহ করা হয়, আউটপুটে সেই পরিমাণ যান্ত্রিক শক্তি পাওয়া যায় না। অর্থাৎ যে যান্ত্রিক শক্তি ডিসি মোটরের আউটপুটে পাওয়া যায় না তাকে লস বলে। শিক্ষার্থী, আমি আবারও বলছি, ডিসি মোটরের বেলায় আমরা যে বৈদ্যুতিক শক্তি ইনপুট হিসেবে দেই, সেই অনুযায়ী আমরা আউটপুটে যান্ত্রিক শক্তি পাই না, কিছু লস হয়। এই লসটাকে বলা হয় ডিসি মোটরের লস। আশা করি তোমরা লস কি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী, এই লসের কিছু প্রকারভেদ আছে। তো মোটরের এই লসগুলোকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। তো তোমরা একটু খেয়াল করো, লসেস অফ ডিসি মোটর। ডিসি মোটরের যে লস, এই লস মূলত 3 প্রকার। নাম্বার 1 কোর লস, নাম্বার 2 কপার লস, অ্যান্ড নাম্বার 3 মেকানিক্যাল লস। তো শিক্ষার্থী, কোর লসকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিস্টেরিসিস লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। এবং কপার লসকেও 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্মেচার ওয়েন্ডিং কপার লস আর একটা হচ্ছে ফিল্ড ওয়েন্ডিং কপার লস। এবং মেকানিক্যাল লসকেও 2 ভাগ করা হয়, ব্রাশ অ্যান্ড বিয়ারিং ফ্রিকশন লস, আর একটা হচ্ছে এয়ার ফ্রিকশন লস। শিক্ষার্থী, ফিল্ড ওয়েল্ডিং কপার লসকেও আবার 2 ভাগ করা হয়। একটা হচ্ছে সিরিজ ফিল্ড কপার লস আর একটা হচ্ছে শান্ট ফিল্ড কপার লস। তো শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদের লসগুলো তুলে ধরতেছি। ডিসি মোডের লসগুলোকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়। তো মূলত ডিসি মোডের লসকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কপার লস, আর একটা কোর লস, আর একটা হচ্ছে মেকানিক্যাল লস। কোর লসকে 2 ভাগ করা হয় হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস। কপার লসকে 2 ভাগ করা হয় আর্মেচার ওয়েন্ডিং কপার লস, আর একটা হচ্ছে ফিল্ড ওয়েন্ডিং কপার লস। তো ফিল্ড ওয়েন্ডিং কপার লসকে আবার 2 ভাগ করা হয় সিরিজ ফিল্ড কপার লস, শান্ট ফিল্ড কপার লস। এবং মেকানিক্যাল লসকে 2 ভাগ করা হয় ব্রাশ অ্যান্ড বিয়ারিং ফ্রিকশন লস, এয়ার ফ্রিকশন লস। তো আশা করি শিক্ষার্থী তোমরা লসগুলো বুঝতে পেরেছো। এরপরে শিক্ষার্থী, পাওয়ার স্টেজ অফ ডিসি মোটর। ডিসি মোটরের যেহেতু আমরা ইনপুট হিসেবে ইলেকট্রিক্যাল পাওয়ার দেই, আউটপুট হিসেবে যান্ত্রিক শক্তি পাই। তো এখানে একটা স্টেপ আছে। এই স্টেপ অথবা স্টেজ, এই স্টেজটা আমি নিম্নলিখিত চিত্রের সাহায্যে তুলে ধরেছি। তোমরা একটু খেয়াল করো, আমি বুঝাই দিচ্ছি, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তো শুরুতেই শিক্ষার্থী দেখো, ইলেকট্রিক্যাল ইনপুট পাওয়ার অথবা মোটর ইনপুট পাওয়ার, যেটাকে আমরা ইকুয়াল লিখতে পারি ভি ইন্টু আইএল। একক হচ্ছে ওয়াট, ভি হচ্ছে তোমার সাপ্লাই ভোল্টেজ, আর আইএল হচ্ছে সাপ্লাই কারেন্ট, যেটাকে আমি আইএল দ্বারা ডিফাইন করেছি। আমি আবারও বলছি শিক্ষার্থী দেখো, আমরা শুরুতেই মোটরের পাওয়ার স্টেজে ইলেকট্রিক্যাল ইনপুট পাওয়ার দিব, অথবা মোটরের ইনপুট পাওয়ার বলে, যেটা ইকুয়াল হচ্ছে ভি ইন্টু আইএল, একক হচ্ছে ওয়াট। তো আমরা এই যে বৈদ্যুতিক শক্তি দিব, দিয়ে মোটরের কপার তারের মাধ্যমে নিয়ে যাব আর্মেচারে। তো কপার তারের মধ্যে নিয়ে যাওয়ার কারণে এখানে কপারের কিছু লস হবে। এই লসটাকে বলা হচ্ছে কপার লস। এরপরে আর্মেচারে আমার এই বিদ্যুৎ আসে এখানে মেকানিক্যাল পাওয়ার ডিভেলপ হবে। এটাকে বলা হয় আর্মেচারে মেকানিক্যাল পাওয়ার ডিভেলপ ইজ ইকুয়াল ইবি আইএ। শিক্ষার্থী, ইবি হচ্ছে ব্যাক ইএমএফ মোটরের ক্ষেত্রে, আর আইএ হচ্ছে আর্মেচারের মধ্যে যে পরিমাণ কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে আইএ, একক হচ্ছে ওয়াট। তো আশা করি শিক্ষার্থী এটা বুঝতে পেরেছো। এই মোটরের আর্মেচারে পাওয়ার ডিভেলপ হলে, মেকানিক্যাল পাওয়ার ডিভেলপ হলে, এই পাওয়ার যেহেতু ডিভেলপ হচ্ছে, মোটরের কিছু আয়রন বা লোহাজনিত অংশ আছে, এই অংশগুলো ঘূর্ণনমান, আয়রন এবং ফ্রিকশন লস এই ঘূর্ণনমান অংশগুলোতে হবে, যেটাকে বলা হয় আয়রন এবং ফ্রিকশন লস। এরপরে আমরা আউটপুটে পাবো মোটর আউটপুট পাওয়ার, যেটার একক হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। শিক্ষার্থী, এই ব্রেক হর্স পাওয়ারকে 735.5 দ্বারা গুণ করলে আমরা পাই
ওয়ার্ডে এই ব্রেক হর্স পাওয়ারটাকে আমরা যদি এই ভ্যালু দ্বারা গুণ করি, যে ভ্যালুটা হচ্ছে 725.5 একক হবে ওয়াট। তো শিক্ষার্থী তোমরা পাওয়ার স্টেজ অফ ডিসি মোটর আশা করি বুঝতে পেরেছো। এখন উপরের ছক থেকে ডিসি মোটরের 3 প্রকার দক্ষতা পাওয়া যায়। শিক্ষার্থী দেখো, আমি এ ডিফাইন করেছি এই ছকটাকে, ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে, এবং বি ডিফাইন করেছি আর্মেচারের যে পাওয়ার ডিপ্লয় হবে এই ছকটাকে, এবং সি ডিফাইন করেছি আউটপুটে যে মোটরের পাওয়ারটা পাবো এটাকে। শিক্ষার্থী এখন দেখো, এই এ বি সি এই তিনটে থেকে আমরা কিছু দক্ষতা পাবো। সূত্র নাম্বার 1, ওভারঅল ইফিসিয়েন্সি। ওভারঅল ইফিসিয়েন্সি পার্সেন্ট অফ ইটা ইজ ইকুয়াল সি ডিভাইড বাই এ। ওভারঅল সম্পূর্ণ আমাদের কি পরিমাণ দক্ষতা হবে, তো এটাকে ডিভাইড করবো আমরা কি, আউটপুট ডিভাইড বাই ইনপুট। আউটপুট হচ্ছে সির ভ্যালু, আর ডিভাইড বাই হচ্ছে ইনপুটের ভ্যালু, ইনপুটের ভ্যালু এ, যেটা হচ্ছে এই সম্পূর্ণটাই, ইনটু হচ্ছে 100। কেন, যে পার্সেন্টেজ আছে এই জন্য 100 দা গুণ করতে হয়। তাহলে এখানে সি ইকুয়াল কি লিখতে হবে, হয় ব্রেক হর্স পাওয়ার, না হলে ব্রেক হর্স পাওয়ার ইন্টু 735.5। তাহলে আমরা সির ভ্যালু এখানে ইনপুট করলাম, এবং এর ভ্যালু ইনপুট করতে হবে ভি ইন্টু আইএল। আমি আবারও বলছি, ভিটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ মোটরের, আর আইএলটা হচ্ছে মোটরের সাপ্লাই কারেন্ট। তাহলে আমরা এখানে মান ক্যালকুলেশন করলে যে দক্ষতাটা পাবো এটা হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি অথবা সার্বিক দক্ষতা। ওকে ফাইন, নাম্বার 1 বোঝা গেছে। এখন নাম্বার 2, নাম্বার 2 এ হচ্ছে মেকানিক্যাল ইফিসিয়েন্সি। মেকানিক্যাল ইফিসিয়েন্সি পার্সন অফ ইটা দ্বারা প্রকাশ করেছি আমি, ইজ ইকুয়াল সি ডিভাইড বাই বি। খেয়াল করো, মেকানিক্যাল ইফিসিয়েন্সি শুধুমাত্র এই যন্ত্রের যে আমাদের দক্ষতা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, এই শখ আর এই শখ। তো আউটপুট হচ্ছে এখানে সি আর ইনপুট হচ্ছে বি। তো আউটপুট দক্ষতা সমান হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট। তো আউটপুট যদি সির ভ্যালু আমি এখানে ইনপুট করি এবং ইনপুট হিসেবে বির ভ্যালু ইনপুট করি, তাহলে আমি ক্যালকুলেশন করলে আমি মেকানিক্যাল এফিসিয়েন্সি এখান থেকে পাবো। আশা করি তোমরা 2 নম্বর পয়েন্টটিও বুঝতে পেরেছো। এখন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। শিক্ষার্থী খেয়াল করো, ইলেকট্রিক্যাল আমি এখানে ইলেকট্রিক্যাল শক্তি দিলাম, এই আর্মেচার পর্যন্ত ইলেকট্রিক্যাল শক্তি সমাপ্ত। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল শক্তির ক্ষেত্রে শুধুমাত্র আউটপুট হবে বি পর্যন্ত, ইনপুট হবে এ পর্যন্ত। তাহলে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি কী দাঁড়াচ্ছে শিক্ষার্থী দেখো, পার্সন অফ ইটা ইজ ইকুয়াল আউটপুট ডিভাইড বাই ইনপুট। আউটপুট হচ্ছে বি আর ইনপুট হচ্ছে এ, ইনটু হচ্ছে 100। তো বি এবং এ এর ভ্যালু ইনপুট করলে ক্যালকুলেশন করলে আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। তো শিক্ষার্থী তোমাদের যদি গাণিতিক সমস্যা থাকে, মান দেওয়া থাকে, তাহলে আমরা এই মান দিয়ে ক্যালকুলেশন করলে আমরা ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি এবং মেকানিক্যাল এফিসিয়েন্সি একই সাথে ওভারঅল এফিসিয়েন্সি বের করতে পারবো আশা করি। ওকে ফাইন। তো শিক্ষার্থী আমরা এই অধ্যায়ে এখন ম্যাথে যাব। ম্যাথ করার আগে আমাদের কিছু ক্যালকুলেশন অর্থাৎ ফর্মুলা জানা দরকার, সূত্র। এই ফর্মুলা জানলে ইনশাআল্লাহ আমরা ম্যাথগুলো ক্লিয়ার হবো। তা আমি একটা স্লাইডের মধ্যে তোমাদের ফর্মুলাগুলো তুলে ধরেছি। তো 1 নম্বর ফর্মুলা হচ্ছে নো লোড ইনপুট। নো লোড ইনপুট এটাকে বোঝাচ্ছি আমি, নো লোড ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল ভি ইন্টু আইএ এন এল। শিক্ষার্থী খেয়াল করো, এখানে তোমাদের আমি কি বোঝাচ্ছি, এন এল হচ্ছে নো লোড, এন এলতে নো লোড, আর আইএতে আর্মেচার কারেন্ট। তাহলে অর্থাৎ দাঁড়াচ্ছে নো লোড আর্মেচার কারেন্ট। তাহলে শিক্ষার্থী আমি আবারও বলি, আইএ এন এল হচ্ছে নো লোড আর্মেচার কারেন্ট। আশা করি তোমার বুঝতে পেরেছো, যখন মোটরের মধ্যে কোনো লোড থাকতেছে না তখন আর্মেচার যে কারেন্টটা ফ্লো হবে এটাকে আমি ডিফাইন করেছি আইএ এন এল, আর ভি তো বললাম, ভি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। ওকে ফাইন। তাহলে নো লোড ইনপুট পাওয়ার যদি বের করি তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে। এখন 2 নম্বর, ফুল লোড আর্মেচার কারেন্ট, অর্থাৎ একটা মোটরে আমি সম্পূর্ণ লোড দিতেছি, সেক্ষেত্রে কি হবে। তো আমি এখানে ডিফাইন করেছি, দেখো এফ এল হচ্ছে ফুল লোড আর এতে আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট। তাহলে এখানে আইএ এফ এল হচ্ছে ফুল লোড আর্মেচার কারেন্ট। আশা করি বুঝতে পেরেছো। তো ফুল লোডে আর্মেচার কারেন্ট আমি বের করবো কিভাবে, সূত্রটা দেখো। তো ফুল লোড অবস্থায় যে কারেন্টটা সাপ্লাই হবে, লোড মূল কারেন্টটা মোটরে যে মূল লাইন থেকে যাবে, সেই কারেন্ট থেকে যদি আমরা শান্টের কারেন্টটা বিয়োগ করি, শান্ট ফিল্ডে যে কারেন্টটা ফ্লো হবে, শান্ট ফিল্ডের কারেন্টটা যদি আমরা ফুল লোড কারেন্ট থেকে বিয়োগ করতে পারি, তাহলে আমরা যে কারেন্টটা পাবো ওই কারেন্টটা হচ্ছে আর্মেচার ফুল লোড কারেন্ট। আশা করি তোমরা 2 নম্বর সূত্রটি বুঝতে পেরেছো। এখন নাম্বার 3, নো লোড আর্মেচার কপার লস। আমি এখানে ডিপেন্ড করেছি এন এলতে নো লোড আর সিইউতে কপার, পিতে কপার লসটাকে বোঝাচ্ছি আমি। তাহলে পি সিইউ এন এল হচ্ছে নো লোড আর্মেচার কপার লস ইজ ইকুয়াল কি হবে, সেক্ষেত্রে খেয়াল করো, যেহেতু নো লোড, এই যে নো লোড, তাহলে নো লোডের কারেন্ট আমরা জানি কপার হচ্ছে আই স্কয়ার আর।
তাহলে আইতে কোথায় ইউজ করবো, নো লোডের যে কারেন্টটা ফলো হবে এটা, আর আর এ হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স। ওকে ফাইন। এখন 4 নম্বর সূত্র দেখো, এবার ফুল লোড আর্মেচার কপার লস, তাহলে ফুল লোডের কারেন্টটা আমার গুণ করলে হচ্ছে, আমার যদি কপার হচ্ছে আই স্কয়ার, তাহলে ফুল লোডের যে কারেন্টটা ফ্লো হবে আর্মেচারে সেইটার বর্গ এর সাথে রেজিস্ট্যান্স আর্মেচারে গুণ করলে আমরা এটা পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার শিক্ষিত আসো 5 নম্বরে ব্যাক ইএমএফ ডিপেন্ড করা হয় ইবি দ্বারা। তো ব্যাক ইএমএফ সমান ভি মাইনাস আইআরএ। আইআরএ তোমরা এটা বুঝতে পেরেছো, এটা ফর্মুলা আমি দেখিয়েছি এর আগেও। আচ্ছা, জেনারেটর নেয় মোটরেরও ব্যাক ইএমএফ একটা সূত্র আছে, দেখো খেয়াল করো, এবি সমান 5 জেড/পি ডিভাইড বাই 68। এই সূত্রটি আমি তোমাদের জেনারেটরে দেখিয়েছিলাম। ইজি ইকুয়াল, তো জেনারেটর নেয় মোটরও একই হবে, ইবি ইজ ইকুয়াল 5 জেড/পি ডিভাইড বাই 68। আশা করি বুঝতে পেরেছো। এবং 7 নম্বর দেখো, আউটপুট যদি আমরা বের করতে চাই তো কি হবে, আউটপুট ইজ ইকুয়াল ইনপুট মাইনাস টোটাল লস, এটা তোমরা জানো। তো টোটাল লস সমান কি হবে, আর্মেচার কপার লস প্লাস কনস্ট্যান্ট লস। মোটরের যদি আমরা টোটাল লস বের করতে চাই তাহলে আর্মেচার কপার লসের সাথে কনস্ট্যান্ট লস গুণ করলেই, যোগ করলে আমরা টোটাল লসটা পাবো। ওকে, এবারে কর্মদক্ষতা অথবা এফিসিয়েন্সি, আমরা জানি দক্ষতা বা কর্মদক্ষতা ইজ ইকুয়াল আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার ইন্টু 100। এবং সর্বশেষ 10 নম্বর সূত্র টর্ক, এটাকে টি এ দ্বারা প্রকাশ করা হয়, ইজ ইকুয়াল 9.55 ইবিআইএ ডিভাইড বাই এন। আশা করি তোমরা ফর্মুলাগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো খাতায় লিখে রাখবে এবং মনে রাখবে, প্র্যাকটিস করবে। তো এখন আমরা শিক্ষার্থী ডিসি বোর্ডের দক্ষতা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তো গাণিতিক সমস্যা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, আমি 5টা তুলে ধরেছি। তো নাম্বার 1 দেখো, প্রবলেম 1 নম্বর প্রবলেম, আমি একটু গাণিতিক সমস্যা পড়ি। 220 ভোল্ট ডিসি শান্ট মেশিনের আর্মেচার রেজিস্ট্যান্স 0.5 ওহম, ফুল লোড আর্মেচার কারেন্ট 10 এম্পিয়ার, ইনডিউসড ইএমএফ কত? নাম্বার 1 যদি জেনারেটর হয় সেই ক্ষেত্রে, এবং নাম্বার 2 যদি মোটর হয় সেক্ষেত্রে আমাদের ইএমএফ কত হবে। তো আমাদের কি কি মান দেওয়া শিখে দেখো, খুব ইজি একটা গাণিতিক সমস্যা। আমাদের ভি ইকুয়াল দেওয়া আছে, যে দেখো শিক্ষার্থী সাপ্লাই ভোল্টেজ, সরি এখানে 220 ভোল্ট হবে। ভি ইকুয়াল, আমি আবার বলতে শিক্ষার্থী খেয়াল করো, এখানে সাপ্লাই ভোল্টেজ ভি ইকুয়াল হবে 220 ভোল্ট, এই যে সাপ্লাই 220 ভোল্ট, এখানে ভি ইকুয়াল হবে 220 ভোল্ট। তো আর এই যে আর্মেচার রেজিস্ট্যান্স 0.5 ওহম, এবং আর্মেচারের মধ্যে যে কারেন্ট ফ্লো হবে আইএ 20 এম্পিয়ার। আচ্ছা, 1 নম্বরে আমাদের বের করতে হবে জেনারেটরের ক্ষেত্রে ইএমএফ, তাহলে ইজি, আর মোটরের ক্ষেত্রে ইবি। মোটরের উৎপন্ন ব্যাক ইএমএফ কত হবে আর জেনারেটরের উৎপন্ন ইএমএফ কত হবে, এই দুটো ইকুয়াল হট। তো সেক্ষেত্রে আসো, যেহেতু একবার মোটর একবার জেনারেটর, তা হোয়েন জেনারেটর সেই ক্ষেত্রে কি হবে, যখন জেনারেটর আমরা জানি ইজি সমান ভি প্লাস আই আর এ, ভি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আই হচ্ছে আর্মেচার কারেন্ট, এবং আর হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। তো সাপ্লাই ভোল্টেজের ভ্যালু ইনপুট করলাম এবং আই আর এর ভ্যালু ইনপুট করলাম, ক্যালকুলেশন করলে এখানে হয় 230 ভোল্ট। এটা হচ্ছে অ্যান্সার। সেক্ষেত্রে খুব ইজি একটা গাণিতিক সমস্যা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সেই ক্ষেত্রে যখন মোটর হবে, মোটরের ক্ষেত্রে কি হবে দেখো, ইভি সমান আমরা জানি ভি মাইনাস আই আর এ। তো আমরা ভ্যালুগুলো ইনপুট করলাম, ক্যালকুলেশন করলে হয় 210 ভোল্ট। এটাই হচ্ছে ব্যাক ইএমএফ, এটাই অ্যান্সার। আশা করি তোমরা জেনারেটরের ক্ষেত্রে এবং মোটরের ক্ষেত্রে যে ইএমএফ কত হবে বুঝতে পেরেছো। খুব সহজ একটা গাণিতিক সমস্যা। এরপর যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করে তোমরা আমাকে জানাও। ওকে, এখন গাণিতিক সমস্যা 2 নম্বর প্রবলেমে আসো। আমি একটু পড়ি। একটি 440 ভোল্ট শান্ট মোটরের আর্মেচার রেজিস্ট্যান্স 0.8 ওহম, ফিল্ড রেজিস্ট্যান্স 200 ওহম, ফাইন্ড ব্যাক ইএমএফ when আউটপুট 7460 ওয়াট অ্যাট 85% এফিসিয়েন্সি। সেক্ষেত্রে খেয়াল করো, এটা একটু ইম্পর্টেন্ট। তো আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমি ইনপুট করেছি গিভেন। তার আগে এখানে দেখো শিক্ষার্থী বলছে যে শান্ট মোটর, যেহেতু শান্ট মোটর, এই যে একটা শান্ট মোটরের চিত্র। তো শিক্ষার্থী আউটপুট পাওয়ার হচ্ছে, এই যে ইনপুট করলাম, এই যে 7460 ওয়াট, 7460 ওয়াট, আর্মেচার রেজিস্ট্যান্স 0.8 ওহম, শান্টের রেজিস্ট্যান্স 200, আর এফিসিয়েন্সি আছে 75%, আর সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 420 ভোল্ট। বের করতে আমাকে, খেয়াল করে শিক্ষার্থী দেখো, ফাইন ব্যাক ইএমএফ, আমাদের ইবি বের করতে হবে। তো ইবি ইজ ইকুয়াল হোয়াট? তো শিক্ষার্থী দেখো, এই চিত্র অনুযায়ী আমাদের এটা হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজ ভি, আর আই এর যে সাপ্লাই দিয়ে যাচ্ছে মূল কারেন্টটা, আর্মেচারের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আই এ, আর আর্মেচার যে রেজিস্ট্যান্স আর এ, আর এই শান্ট ফিল্ডের মধ্যে যে কারেন্ট আছে এটাকে প্রকাশ করা আই এস এইচ, এবং শান্টের রেজিস্ট্যান্সটা হচ্ছে আর এস এইচ। তো শিক্ষার্থী এখন আসো, আমরা মোটরের যেহেতু দক্ষতা আছে এবং আউটপুট পাওয়ার আছে, তাহলে আমরা ইনপুট বের করবো। তো মোটরের ইনপুট খুব ইজি,
আমাদের দক্ষতা সমান আউটপুট ডিভাইড বাই ইনপুট। তো এখান থেকে আমরা ইনপুট যদি বের করি, ডাইরেক্ট আমি লিখেছি ইনপুট সমান আউটপুট ডিভাইড বাই দক্ষতা। তো আউটপুটের ভ্যালু ইনপুট করলাম এবং দক্ষতার ভ্যালু ইনপুট করলাম। সেক্ষেত্রে দেখো এখানে ক্যালকুলেশন করলে হয় 8776.47 ওয়াট। এই ইনপুট পাওয়ার আমি পাইলাম, আউটপুট পাওয়ারও আমার আছে। এখন শিক্ষার্থী দেখো ইনপুট পাওয়ার, অর্থাৎ আমি যে এখান থেকে যে পাওয়ারটা ইনপুট করতেছি, এই পাওয়ারটাকে যদি সাপ্লাই ভোল্টেজ দ্বারা ভাগ করি তাহলে কী পাবো? অবশ্যই কারেন্ট পাবো, এই আইএলটা পাবো। তো তাহলে আসো আইএল সমান ইনপুট পাওয়ার ডিভাইড বাই হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজ। তাহলে আউটপুট পাওয়ার এখানে লিখলাম, এই সাপ্লাই ভোল্টেজ আমি এখানে ইনপুট করলাম। এখানে ক্যালকুলেশন করলে শিক্ষার্থী আসে 19.94 এম্পিয়ার। আশা করি শিক্ষার্থী তোমরা এখানে বুঝতে পেরেছো। এরপর শিক্ষার্থী দেখো একটু খেয়াল করো চিত্রটাতে, এটা যদি আমার সাপ্লাই ভোল্টেজ হয়, এর সাপেক্ষে এই সম্পূর্ণটাই প্যারালাল, এই দুইটার সাপেক্ষে আবার এই শান্ট ফিল্ডটা হচ্ছে প্যারালাল। তা আমরা জানি শিক্ষার্থী প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে প্যারালাল ভোল্টেজ সমান। তাহলে এই সাপ্লাই ভোল্টেজ যতটুকু আছে এই শান্ট ফিল্ডও সেম একই ভোল্টেজ হবে। তাহলে শান্টে আমার ভোল্টেজও পেলাম, শান্টে রেজিস্ট্যান্সও আছে, শান্টে কারেন্ট পাবো না? অবশ্যই কারেন্ট পাবো। তাহলে আইএসএস ইজ ইকুয়াল হচ্ছে ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজ যার ভ্যালু 440 ভোল্ট, এবং রেজিস্ট্যান্স এই নির্দিষ্ট রেজিস্ট্যান্স যার ভ্যালু হচ্ছে 200 ওম। এই 200 ইনপুট করলাম, ক্যালকুলেশন করলে হয় 2.2 এম্পিয়ার। এই আইএসএস এর ভ্যালু হচ্ছে শান্টে যে যাবে কারেন্টটা, এটা হচ্ছে 2.2 এম্পিয়ার। ওকে ফাইন, ঠিক আছে। যেমন খেয়াল করো আইএল পেলাম, আইএসএস পেলাম, তাহলে আইএ পাবো না? অবশ্যই পাবো। আইএল থেকে আইএসএস বিয়োগ করলে আইএ এর মান পাবো। আমি আবারও বলছি শিক্ষার্থী দেখো, আমি আইএল এর মান পেয়েছি, আইএসএস এর মান পেয়েছি, আই এর মান বের করব। তাহলে আইএল থেকে আইএসএস বিয়োগ করলে আমি আই এর মান পাবো। তাহলে শিক্ষার্থী দেখো আমি ওই অনুযায়ী বিয়োগ করেছি, আইএল মাইনাস আইএসএস, আমি একবারে ভ্যালু ইনপুট করেছি, করে এখানে ক্যালকুলেশন করলে হয় 17.74 অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থী এখন আসো আমাদের ইবি ইজ ইকুয়াল হয়, তাহলে ইবি সমান ভি মাইনাস আই এ আর এ। তাহলে আমরা ভির ভ্যালু ইনপুট করলাম, আই এর ভ্যালু পেলাম, আর এর ভ্যালু পেলাম, ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে এই 425.8 ভোল্ট। তো শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে উত্তর। এই যে বের করতে বলতেছে ফাইন্ড ব্যাক ইএমএফ, তো আমি ব্যাক ইএমএফ পেয়েছি। আশা করি তোমরা 2 নম্বর সমস্যাটিও বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী এখন আসো প্রবলেম নাম্বার 3 নম্বর প্রবলেমে একটু পড়ি আমি। একটি ডিসি মোটর 110 এম্পিয়ার এবং 480 ভোল্ট আর্মেচার রেজিস্ট্যান্স 0.2 ওম মেশিনস পোল 6, অর্থাৎ পোল কটা? 6টা, ল্যাব কানেক্টেড। এই কানেকশনটা হচ্ছে ল্যাব কানেক্টেড। তো কন্ডাক্টর নাম্বার 864, ফ্লাক্স 0.05 ওয়েবার। ফাইন্ড আউট 1 নম্বর স্পিড, অর্থাৎ কি পরিমাণে স্পিড মোটরটা ঘুরতেছে স্পিড, এবং 2 গ্রোস টর্ক ডেভেলপ, এই মোটরে যে টর্কটা উৎপন্ন হবে সেই টর্ক বের করতে হবে। তো আমাদের কি কি মান দেওয়া আছে শিক্ষার্থী দেখো, আর্মেচার কারেন্টের মান দেওয়া আছে, আর্মেচার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, টোটাল কন্ডাক্টর দেওয়া আছে জেড, পি ইকুয়াল আছে 6 ইজ ইকুয়াল এ। শিক্ষার্থী তোমরা কেউ বলতে পারবে যে পি আর এর ভ্যালু সেম কেন? এখানে আমি এখানে লিখলাম পি ইজ ইকুয়াল 6 ইকুয়াল এ, অর্থাৎ এ হচ্ছে আর্মেচার প্যারালাল পাথ সংখ্যা আর পি হচ্ছে পোল সংখ্যা। এই দুইটার মানেই 6 প্যারালাল পাথ সংখ্যা আর পি হচ্ছে পোল সংখ্যা, এই দুইটার মানেই 6 কেন? যদি কেউ বলতে পারো কমেন্ট করে আমাকে উত্তর জানাও। তারপর আমি তোমাদের কমেন্ট করার সাথে সাথে বলে দেই, এখানে খেয়াল করো ল্যাব কানেক্টেড, যদি ল্যাব কানেক্টেড হয়, ল্যাব ওয়াইন্ডিং হয়, সেক্ষেত্রে পোল এবং প্যারালাল পাথ সংখ্যা সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ফাইয়ের মান হচ্ছে এত, ফ্লাক্স 0.5 ওয়েবার, এবং সাপ্লাই ভোল্টেজ 480 ভোল্ট। এন যদি স্পিড বের করতে বলছে 1 নম্বরে, তো এন ইজ ইকুয়াল হট, স্পিডকে এন দ্বারা প্রকাশ করা হয়, এবং 2 নম্বরে টি এ টর্ক ইজ ইকুয়াল হট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আসি উইনো ইবি, ইবি সমান হচ্ছে ভি মাইনাস আই এ আর এ। তো ভির ভ্যালু হচ্ছে 480 মাইনাস, আমরা সবগুলো ইনপুট করলাম, করে ক্যালকুলেশন করে হচ্ছে 458 ভোল্ট। এখন ইবি ইজ ইকুয়াল 5 জেড এন পি ডিভাইড বাই 60 এ, ইবির সূত্রটা ইনপুট করলাম, করে আমি সবগুলো ভ্যালু ইনপুট করলাম। ইনপুট করে এখানে ক্যালকুলেশন করলে আমার মান আসে, শিক্ষার্থী দেখো মান আসে এত আরপিএম। তো এত আরপিএম আসতেছে। এখন আমরা আবার জানি টর্ক সমান
টর্ক সমান TA 9.55, ইবি IA ডিভাইড বাই এন। তো ক্যালকুলেশন করলে হয় 9 আমি ইনপুট করলাম মানগুলো সবগুলোই, ইবির ভ্যালু এবং ইবি আই এর ভ্যালু ইনপুট করলাম। তো এখানে ইনপুট করার পরে আমার কি আসছে দেখো, ক্যালকুলেশনগুলো আসে 756.5, যার একক হচ্ছে নিউটন মিটার। সেক্ষেত্রে আশা করি তোমরা এই সম্পর্কটিও বুঝতে পেরেছো। এরপরে আমরা আসবো 4 নম্বর গাণিতিক সমস্যায়। সেটা দেখো প্রবলেম 4, একটি লং শান্ট কম্পাউন্ড মোটর 220 ভোল্ট সরবরাহ হতে 20 এম্পিয়ার কারেন্ট নেয়। আর্মেচার সিরিজ এবং শান্ট ফিল্ড রোধ 0.25 ওহম, 0.45 ওহম এবং 55 ওহম। যদি আয়রন ফ্রিকশন উইন্ডোজ লসগুলো একত্রে 600 ওয়াট হয় তবে মোটরের দক্ষতা নির্ণয় করো। তো শিক্ষার্থী, আমি এই গাণিতিক সমস্যার সাথে যে